সংস্কার যদি ফাইনালি না করতে পারেন, দেশ কিন্তু 5 আগস্টের উপরে বসে আছে এবং 5 আগস্টের দিকে আপনি ফেরত যাচ্ছেন। ওই সময় যেখানে ছিলেন সেইখানেই থাকতেছেন, দেখতেছেন তুষ, আগুন নাই, ভিতরে কিন্তু আগুন। আমি সাদামাটা যেটা দেখি আর কি, আপনি সিম্পলি বলেন, যেমন ধরেন ভাই বললেন সরকার 3 মাস হয় নাই এখনো, তাতে সরকারের সম্পর্কে জাজমেন্ট দেওয়া যায় না। তারপরে আমরা যে আলোচনাগুলো করতেছি প্রতিশ্রুতি রাখবে, মাত্র 3 মাস হইতেছে, এটা প্রতিশ্রুতি ভঙ্গ না বলে বলতে পারেন রাজনৈতিক কৌশল। হ্যাঁ, তো ভাইয়ের তো খেয়াল আছে, ইউনূস সাহেব টেক ওভার করার পর 3 মাস হয়েছে এই সরকারে, মনে করেন কোনো আন্দোলন নাই। আর ইউনূস সাহেব 3 দিনের পর থেকেই আন্দোলন ফেস করছে। এই ভাইরা কিন্তু কেউ এই কথাটা বলে নাই যে একটা সরকার পালায়ে গেছে, পুলিশ পালায়ে গেছে, বিচারপতি পালায়ে গেছে, বাইতুল খতিব পালায়ে গেছে, ব্যাংকের গভর্নর পালায়ে গেছে। একটা বার কারো মুখ থেকে বের হয় নাই যে না, এই সরকারকে আমরা একটু স্বস্তি দেই। প্রতিদিন আন্দোলন, আন্দোলনের পর আন্দোলন। আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, আন্দোলনের রাজনৈতিক দলের ছত্রছায়া হয়েছে। কারা করছে, কোন দল করছে সেটা আমি জানি না, রাজনৈতিক দলের ছত্রছায়া হয়েছে। আমি আবারও বলছি, কারণ কোনো ব্যক্তি যিনি রাজনীতির সাথে সম্পৃক্ত না, তাদের দ্বারা আন্দোলন হয় না, ইন্ডিভিজুয়াল আন্দোলন করে না। তাহলে ওই যে আন্দোলনগুলো হয়েছিল, তারা কারা, কে করাইছিল সেই আন্দোলন? আর আজকে আপনারা বলতেছেন আপনি তো নির্বাচিত সরকার, গণতান্ত্রিক সরকার, 2/3 মেজরিটি আসছেন, ফ্রম ডে ওয়ান আপনার কর্মকাণ্ড শুরু হবে। আপনার আবার টাইম কিসের? আপনি গণতান্ত্রিক সরকার, গণতন্ত্রে বিশ্বাসী, আপনি এসে সামরিক সরকারের মতো প্রশাসক বসাই দিছেন। কারণটা কি? আপনি ভীতু, আপনি মাঠে আপনি ভোট পাচ্ছেন না, এই ধরনের আমার কাছে মনে হয়। সেজন্য কি আপনি মাঠ অকুপাই করলেন? তা নাহলে প্রশাসক আপনি দেন, ট্রেডিশনালি আমরা দেখছি প্রশাসক দেয় আমলাদের থেকে। এই আমলা তখন আপনাদের অধীনস্থ, কারণ সবসময় আমলা প্রশাসনের অধীনস্থ থাকে। সেক্ষেত্রে আপনার রাজনৈতিক দলের প্রশাসকই দিতে হইল। আপনি যদি কি হিসাবে দিবেন, আসনের ভিত্তিতে দিলেও তো বিরোধী দল পায়, পায় না? আসন ভিত্তিতেই দেন, ভোটের অনুপাতে না দিলেন, আসন ভিত্তিতে দিলেন। 16 আনা আপনার লোক প্রশাসক নিয়োগ করে দিলেন, বিকজ 2/3 মেজরিটি। এই 2/3 মেজরিটি কিন্তু সবসময় সব সরকারের ছিল। প্রতিটা সরকার, বাংলাদেশে 3টা সরকার পরীক্ষিত, যারা 3টাই স্বৈরাচার। কেন? এটা কিন্তু আমি আর সেলিম ভাই বলি নাই, কে বলছে? এরশাদ সাহেব যখন 9 বছর ক্ষমতায় থাকে, তাকে যখন সরে দেওয়ার জন্য একটা আন্দোলন হইল 3 দলের, এই জামাত, বিএনপি এবং আওয়ামী লীগ, তখন কি বলছিল? এরশাদ স্বৈরাচার, এরশাদ ফ্যাসিস্ট। ওই ভাই আন্দোলন করছে, জিজ্ঞেস করেন। তাহলে এরশাদের স্বৈরাচার কি বলছে? এই দেশের লোক, রাজনীতিবিদরা। তারপর এরশাদ চলে গেল, বেগম জিয়া ক্ষমতায় আসলেন। সেও এক সময় যখন কেয়ারটেকারের দাবিতে ওই যে ফেব্রুয়ারির নির্বাচন, সব কিছু মিলে তাকেও আমরা ফ্যাসিস্টই বানাইলাম। গেল দ্বিতীয় ফ্যাসিস্ট বা দ্বিতীয় স্বৈরাচার। তারপরে আসেন শেখ হাসিনা, যখন 2008-এর পরে ক্ষমতা নিল, একটা সময় 10 বছর তারা আন্দোলন করছে, তারপরে ছাত্র জনতার সবাই মিলে তারা সরাইছে স্বৈরাচার হিসাবে। তার মানে আলটিমেটলি যে 3টা দল ক্ষমতায় ছিল, তারা সবসময়ই স্বৈরাচার ছিল এবং প্রত্যেকেই 2/3 মেজরিটির মালিক ছিল। 2/3 মেজরিটি আপনাকে স্বৈরাচার বানাবেই, এই কারণে আমি বলছি। এবং যখন বিরোধী দলে ছিল, গণতন্ত্রের জন্য জীবন দিয়ে দিছে, ক্ষমতা আসার পর গণতন্ত্রকে ভুলে গেছে। অফকোর্স, আর গণতন্ত্রে ভুলে গেছেন বলেই তো আপনি স্বৈরশাসকের মতো আপনি প্রশাসক নিয়োগ করলেন। এগুলো তো কোনো নির্বাচিত সরকারের কাজ না। আপনি নির্বাচন দিতে থাকেন না পরপর, সমস্যাটা কোথায়? দেন নাই তো আপনি। এইবার আসেন আরেকটা কথা ভাই বললেন, প্রতিশ্রুতি, এই যে অফিসিয়াল টাইম মেনটেন হইতেছে, ট্রাফিক জ্যাম, ম্যানেজারিয়াল জব। আমি আবারও বলছি, দিস ইজ ম্যানেজারিয়াল জব। এটা রাজনৈতিক দর্শন নয়, পলিসি ম্যাটার নয়। পলিসি ম্যাটার যেগুলো আমি আগে বলছি, আপনার অর্থনৈতিক পলিসি, আপনার ফিনান্সিয়াল পলিসি, আপনার কি বলে এই যে কর্মসংস্থানের পলিসি, এইগুলো হলো পলিসি। এইবার আসেন রাষ্ট্রদর্শন। এইবার আসেন, আপনি সুশাসনের কথা বলছেন। যেখানে রাজনীতিবিদ যখন ক্ষমতায় যায়, তারা হলো পলিসি মেকার, আর প্রশাসনের কাজ হলো সেটা বাস্তবায়ন করা। প্রশাসন সেটা বাস্তবায়ন করবে। আপনি যান প্রত্যেকটা মন্ত্রণালয়ে, আমি তো মন্ত্রী হই নাই, আমি অ্যাডভান্স বলে দিচ্ছি, সব মন্ত্রীকে সবচেয়ে বেশি অ্যাডভাইস করে আমলারা, এবং ফাইনালি গাইডেড বাই আমলা হয়ে যায়। তারা, এটা তো আগেও আমরা দেখেছি, সেই একই প্রথা এখন সেই একই ধারায় যাব কেন? আচ্ছা, কেন যাইতে হয়? যে সিদ্ধান্তগুলো গ্রহণ করে, পলিসি ম্যাটার হিসেবে যেগুলোকে নেয়, সেগুলা কোনো গ্রহণযোগ্য পলিসি নয়, তাই তারা ওই প্রিভিলেজটা পায়। আপনি দেখেন তো,
এরশাদ সরকারের পতন হওয়ার পর রাজনীতিবিদরা ডাস্টবিনে চলে গেছে, আমলারা বহাল তবিয়তে আছে। বেগম খালেদা জিয়া যখন চলে গেলেন, 111 আসলো, আমলারা বহাল তবিয়তে আছে। শেখ হাসিনা চলে গেল, আমলারা বহাল তবিয়তে আছে। এবং আমলাদেরকে সেভ করার জন্য আমরা কাজ করেছি। আমরা 200 আন্দোলন করেছি ইউনূস সরকারের বিরুদ্ধে, একটা রায় দিয়ে চলে গেছে। আমি কারো পক্ষে বিপক্ষে বলছি না, আই এম টেলিং অ্যাবাউট দ্য সিনারিও। আবার সংবিধান দেখেন, আপনি সংবিধানের দোহাই দিতেছেন। ভাই বলল নির্বাচনটাই তো সংবিধান মোতাবেক হয় নাই, সংবিধান মোতাবেক নির্বাচন বারবার রিপিট করছি। 8 মাস আগে যেটা বলছি আমি, সেটা এখনো চলমান। সংসদ ভেঙে যাওয়ার পর 3 মাসের মধ্যে আপনি নির্বাচন দিবেন। আপনি দিচ্ছেন ফেব্রুয়ারি, 18 মাস পরে এসে ফেব্রুয়ারি 26-এ। সংবিধানে কোথাও লেখা দেখে যদি দেখাইতে পারেন যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয় সংবিধানের হিসাব মোতাবেক, আমি ভাই টক শোতে আর কোনোদিন আসবো না। তাহলে আপনি করলেন কি? আপনি তো সংবিধানের বাইরে থেকে সংবিধানের দোহাই দিচ্ছেন। আপনি নিজে আইন মানতেছেন না। সংবিধানে বলা হয়েছে রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু। আমি বঙ্গবন্ধু না, জি আমার সাবজেক্ট না। সাবজেক্ট হচ্ছে বইতে লেখা আছে। সেখানে চুপ্পু সাহেব গিয়ে পড়লেন পার্লামেন্টের অধিবেশনে ভাষণ দেওয়ার সময়, ঘোষক বলেন জিয়াউর রহমান সাহেবকে। পরে দেখলাম ওনাদের মতো দায়িত্বশীল অনেক সাংসদ বলছেন এটাই তো আমাদের সাকসেস, তাকে দিয়ে বলাইতে পারছি। আরে আমি তো পুলিশের রিমান্ডে নিয়েও বাপ ডাকায়, বল আমি তোর বাপ, তাই বলবে। তার মানে কি উনি রিমান্ডে আছেন? অথচ উনি যদি রিমান্ডে এই সরকারের সময় থাইকে থাকেন, কেন বলা হয় ইউনূস সাহেবের সময় উনি চিকিৎসার জন্য যাইতে পারেন নাই সিঙ্গাপুর? উনি বাইপাস সার্জারি করলেন সিঙ্গাপুর, এখন চিকিৎসা চেক আপ করতে গেলেন লন্ডন। একটার সাথে আর একটা মেলে। সেই জন্য আমি বলছি, আমরা যদি সংস্কার করতে না পারি, আলটিমেটলি এই যে সংস্কার কথা যেটা আসলো, সংস্কার আপনি যখনই করতে চাইবেন তখনই আপনাকে সেই ওত নেওয়ার কথা ছিল সংস্কার পরিষদের সদস্য হিসাবে। আপনি সংশোধন করবেন, আল্লাহর দোহাই কেউ সময় নষ্ট করেন না। পার্লামেন্ট খুব এক্সপেন্সিভ, আমাদের পার্লামেন্ট লক্ষ লক্ষ টাকা খরচ হয় প্রতি মিনিটে। আপনারা যা খুশি তাই পাশ করে ফেলেন। আর সবচেয়ে বড় কথা হলো, আমি শেষ করে দিচ্ছি, সংস্কার যদি ফাইনালি না করতে পারেন, দেশ কিন্তু 5 আগস্টের উপরে বসে আছে এবং 5 আগস্টের দিকে আপনি ফেরত যাচ্ছেন। ওই সময় যেখানে ছিলেন সেইখানেই থাকতেছেন, দেখতেছেন তুষ, আগুন নাই, ভিতরে কিন্তু আগুন। ইউনূস সাহেব এসে আগুনের উপরে দাঁড়াইছিল, আর আপনারা নির্বাচনের নামে মনে করছেন একটা লেয়ার পড়ছে, বাট ইনফ্যাক্ট আপনি আগুনের উপরে দাঁড়িয়ে আছেন। তুষ সরে গেলেই কিন্তু আপনি বেকায়দায় পড়ে যেতে পারেন। জনগণের সাথে প্রতিশ্রুতি ভঙ্গ করা সঠিক নয়। একটা সরকার, নির্বাচিত সরকার দেশে আছে, আমাদেরকে কিন্তু ফিল করতে হবে একটা নির্বাচিত সরকার আছে। আমি এই যে অধিবেশনটা শেষ হইল, এর ফলাফল আমি বাস্তবে রিফ্লেক্ট করার মতো আমি কিছু পাচ্ছি না। সুতরাং আমার কাছে মনে হয় কি জানেন, যে সেলিম ভাই আরেকটি বলি ভাই, সেটি হচ্ছে সেলিম ভাই যেটি বললেন যে এটা প্যাকেজ ডিল ছিল, মানে যে সরকার ছিল তারও চলে যাওয়ার একটা পথ তৈরি হলো এই গণভোটের মধ্যে, তেমনটি বলছিলেন তিনি। সেটা তো বললামই যে সেটা তো তারা কৌশল দিচ্ছে, তারা এখন বলতেছে। আপনি তো ওগুলো সব মেনে আসছেন। আপনি গণভোটকে ডিনাই করা মানে হচ্ছেই আপনি 70% ভোটারকে সাথে প্রতারণা করা বা তাদের সাথে বিট্রে করা। একটা দেখেন, সব কিছু একটা কস্ট থাকে। এই কস্টটাকে যখন গুরুত্ব দেয়, না হলে এমন আমেরিকান সোলজার যুদ্ধে যাইতে চায় নাই। কারণ কি? তারা কস্টটা খুঁজছে, যে কজ ইজ নট কারেক্ট, কস্টটা কারেক্ট নয়। তা আপনি যে এখন গণভোটটাকে মানতে চান না, জুলাই, এই কস্টটা কারেক্ট নয়। যদি এই কারেক্ট না হয় তাহলে মানুষ মানতে চাইবে না, আপনি হয়তো ঠেকায় রাখতে পারেন। তৃতীয় কথা হচ্ছে যে দাবি দেওয়া যে সরকারের সময় আসে না, তখন মনে হয় যে সেই সরকার কি আছে ফিল করে কিনা মানুষ। ইউনূস সরকার যে 18 মাস ছিল, যে দাবি দেওয়া নিয়ে মানুষ আসছিল, আপনি যেভাবেই লোক পাঠান বা যেভাবেই আসুক দাবি দেওয়া, এখন একটা নির্বাচিত সরকার কেউ দাবি দেওয়া নিয়ে আসতেছে না। কেন? আমার কাছে ফিলিংসটা এরকম যে আমরা কি এই জায়গায় আসি যে একটা কেয়ারটেকার গভর্নমেন্টের মতো রুটিন ওয়ার্ক চলতেছে এবং সেইভাবে চলছে কিনা, এবং অ্যাক্টিভিটিস দেখে আমার কাছে মনে হয় কাণ্ডারিবিহীন কোনো শিপ বোধহয় রওনা দিছে, যে কোথায় গিয়ে ঠেকবে মনে হয় না। এবং সবশেষে বলে দিচ্ছি, যদি আপনি জনগণের প্রতিশ্রুতি বলেন, গণভোট না মানেন, জুলাই সনদ না মানেন, বিষয়টা থেমে গেছে বলে আমার কাছে মনে হয় না। আপনাদেরকে মনে রাখতে হবে থার্ড ল অফ নিউটন, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। এইটা আপনাকে মাথায় রাখতে হবে।